শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা হাসনাত। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড। সন্তোষ জানিয়ে দ্রুত রায় কার্যকর করার দাবি পরিবারের। এবং সীমান্ত দিয়ে গতরাতেও বিএসএফের 22 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ, সতর্ক অবস্থানে বিজিবি। সীমান্তে রাতভর পাহারা স্থানীয়দের। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকার পল্লবীতে 8 বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না বেগমকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া সোহেলের 5 লাখ এবং স্বপ্নাকে 2 লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। সকাল 11:30টার দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় দেন। সেই সময় বিচারক বলেন, আসামিদের অপরাধ সংশোধনযোগ্য নয়। এই রায়ের মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে বিচার কার্যের নজির তৈরি হলো। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র 5 কার্যদিবসে। গত 19 মে দুপুরে পল্লবীর 11 নম্বর সেকশনের বি ব্লকের একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয় স্বপ্না বেগমকে। পরে সন্ধ্যায় সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়। ন্যাক্কারজনক অপরাধ সংগঠিত হয় তার ক্ষেত্রে কোনো ধরনের দয়া দাক্ষিণ্য না দেখিয়ে সিভিয়ার পানিশমেন্ট দিতে হবে এবং তারই নিরিখে মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় বিবেচনায় এবং তার নিজস্ব জুরিসডিকশনে এই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন উভয় আসামিকে। সে নিজেকে দোষ স্বীকার করে অনুকম্পা চেয়েছে, সেহেতু এই আসামি এই কথিত চাঞ্চল্যকর ঘটনার সাথে এই সংশ্লিষ্ট নিজেই স্বীকার করেছে এবং সে ছাপা সাক্ষী দেয়নি। আমি যেহেতু সে ছাপা সাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী, যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। আলহামদুলিল্লাহ, আমি এই রায় সন্তুষ্ট এবং এই রায় যখন বাস্তবায়ন হবে তখন আমি 100% সন্তুষ্ট হব। বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে গতরাতেও বেশ কয়েকটি পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল বিকেল থেকে এই পর্যন্ত 22 জনকে পুশিনের ব্যর্থ চেষ্টা করে বিএসএফ। এদের মধ্যে ঠাকুরগাঁও সীমান্তের শূন্যরেখায় এখনও অবস্থান করছে 11 জন। বিজিবির সাথে সীমান্তে রাতভর পাহারা দেন স্থানীয়রাও। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যশোরের বেনাপোলে সাদিপুর সীমান্তে গতরাতে হঠাৎ বাতি নিভিয়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপর রাতভর 5 জনকে পুশিনের চেষ্টা করে তারা, তবে বিজিবি সতর্ক থাকায় ব্যর্থ হয় বিএসএফ। রাতের আধারে কোনো সময় নাই, সীমা নাই, লোক ঢুকিয়ে দিচ্ছে এভাবে, এটা তো আমাদের জন্য একটা জুলুম, আমাদের প্রতি জুলুম করতেছে। গতরাতে ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্ত দিয়ে 11 জনকে পুশিনের জন্য শূন্যরেখায় জড়ো করা হয়, তবে বিজিবির তৎপরতায় পুশিনে ব্যর্থ হয় বিএসএফ। এখনও শূন্যরেখায় অবস্থান করছেন ওই 11 নারী, পুরুষ ও শিশু। সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। স্থানীয়দের সহায়তায় শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে শূন্যরেখায় বিএসএফ এর ঠেলে দেয়া 6 জনের দেখা মিলছে না, তাদের সরিয়ে নিয়েছে বিএসএফ। পুশিন ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি ও গ্রাম পুলিশের সাথে পাহারায় যোগ দেয় গ্রামবাসী। রাতভর সীমান্তে সতর্ক অবস্থানে থাকে তারা। জোরদার করা হয়েছে বিজিবির টহল। ওপার থেকে যেন কোনো পুশিন এবার পার হতে না দেয়, আমরা সেই প্রতিরোধ করব। বিজিবি, আনসার এবং সকলে সহ আমরা গ্রামবাসী সহ আমরা পাহারা দিচ্ছি যাতে আমাদের বাংলাদেশে কোনো অবৈধ মানুষ না আসে, ওই পার থেকে কোনো লোকজন না আসে, কোনো মাদকদার না আসে, এই জন্য সারা রাত তাদের সঙ্গে ডিউটি দিচ্ছি। এদিকে অবৈধভাবে কাউকে বাংলাদেশে পুশিন করতে দেয়া হবে না বলে জানিয়েছে বিজিবি। তাদের সাথে যোগাযোগ করে জানিয়েছি যে এটা একটা রাষ্ট্রীয় প্রক্রিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় যেই প্রক্রিয়ার মাধ্যমে তারা যদি তাদের দেশের কোনো অধিবাসীকে আমাদের নিকট হস্তান্তর করতে চায়, সেক্ষেত্রে তাদেরকে সেই প্রক্রিয়া ফলো করে ওই প্রক্রিয়া অনুসারে তার রাষ্ট্রীয়ভাবে দুই দেশের সমঝোতায় সবসময় আইসিপি দ্বারা যেভাবে হয়ে আসে সেভাবেই হবে। সেক্ষেত্রে আমাদের কোনো জটিলতা নেই। অঘোষিতভাবে মানুষজনকে হঠাৎ করেই গ্রামবাসীর মাধ্যমে দেশে জোরপূর্বক পাঠিয়ে দেয়া, এটা থেকে তারা যাতে বিরত থাকে। সুনামগঞ্জ সীমান্তে টহল ও নজরদারি জোরদারের পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সতর্ক ও সচেতন করতে মাইকিং করা হয়েছে। সম্মানিত সীমান্তবাসী, ভারতীয় নাগরিকদের অবৈধভাবে পুশিন করার
চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। অবৈধ পুশিন ঠেকাতে সিলেট ও চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবির সঙ্গে যুক্ত হয়েছে আনসার ও ভিডিবি। গত 7 দিনে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অন্তত 100 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে তা ঠেকিয়ে দিয়েছে বিজিবি। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। ঠাকুরগাঁও ও মেহেরপুর থেকে কিছুক্ষণ আগে সীমান্তের সবশেষ খবর জানিয়েছেন আমাদের সহকর্মী বদরুল ইসলাম বিপ্লব ও মোস্তাফিজুর রহমান। ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার মশানগাঁও বিওপি এলাকায়। এই বিওপির বিপরীতে ভারতের বহরগাঁও ক্যাম্প রয়েছে। এই ক্যাম্পের অনতিদূরে ভারতীয় বিএসএফ 11 জন নারী, পুরুষ এবং শিশুকে শুক্রবার রাতে পুশিন করার জন্য এই সীমান্তে নিয়ে আসে এবং সীমান্তে বসিয়ে রাখে। ওই সময় বাংলাদেশের বিজিবির সদস্যরা টের পেয়ে তাদেরকে বাধা প্রদান করলে এখন পর্যন্ত সেসব লোক শূন্যরেখায় খোলা আকাশের নিচে সামান্য একটু কাপড় হাত দিয়ে উপরে বসে আছে। গতকাল ভারতীয় বিএসএফ কর্তৃক 3 জন পুরুষ ও 2 জন নারী ও 1 জন শিশু সহ 6 জনকে পুশিনের চেষ্টা করে, কিন্তু বাংলাদেশের মেহেরপুর জেলার যে তেঁতুলবাড়িয়া সীমান্ত রয়েছে এই সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে থাকার কারণে ভারতীয় বিএসএফের সেই প্রচেষ্টা বিফলে যায় এবং গতকাল দুপুরে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের পরে কোনো পক্ষই কিন্তু এই 6 জনকে নিতে রাজি হননি। তো গতকাল রাত 3টার পর থেকে এই 6 জনের হদিস মিলছে না। এই পুশিনের ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী যে এলাকা রয়েছে এই এলাকার সাধারণ মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক কাজ করছে। গত 24 ঘন্টায় হামের উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে 1287 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়ছেই। হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 4 মাসের এক শিশু মারা গেছে। শিশুটির হামের লক্ষণ ছাড়াও নিউমোনিয়া ছিল বলে জানান চিকিৎসক। নতুন করে ভর্তি হয়েছে আরও 28 শিশু। কুমিল্লায় হামের উপসর্গ সহ নিউমোনিয়ায় আক্রান্ত 6 মাসের এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এদিকে পটুয়াখালীতে 39, নোয়াখালী 35, সিরাজগঞ্জ 23, লক্ষ্মীপুর 26, গাজীপুর 17, মানিকগঞ্জ 12 এবং ব্রাহ্মণবাড়িয়া ও যশোরে 11 জন করে নতুন রোগী হাম ও হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নোয়াখালীর মাইজদি কোট এলাকায় 37.2 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর সহ উত্তর পশ্চিমাঞ্চলের অধিকাংশ জেলার তাপমাত্রা 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। অসহনীয় গরমে ঘন ঘন লোডশেডিং হওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তীব্র গরমে অতিষ্ঠ নরসিংদী সহ রাজধানী ঢাকার আশেপাশের জেলার জনজীবন। সড়ক মহাসড়কে কমে গেছে সাধারণ মানুষের চলাচল। পথচারীদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করছে রেড ক্রিসেন্ট। এদিকে দাবদাহের মধ্যে স্বস্তির বৃষ্টি হচ্ছে মোংলায়। দুপুর থেকে মোংলা সহ সুন্দরবন উপকূলে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এবারে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। বিশ্ব বাণিজ্যের 80 থেকে 90% পণ্য পরিবহন হয় সমুদ্রপথে, কিন্তু প্রতি বছর প্রায় 1 বিলিয়ন টনের বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমন হয় পণ্য পরিবহনে ব্যবহৃত জাহাজগুলো থেকে। এই দূষণ রোধে 2050 সালের মধ্যে বিশ্বজুড়ে কার্বন মুক্ত গ্রিন শিপিং কার্যকর করতে চায় IMO। সেই লক্ষ্য পূরণে চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। এই নিয়ে নাজমুল সাদেকের রিপোর্ট। বিশ্বে পণ্য পরিবহনে সাশ্রয়ী মাধ্যম জাহাজ। আবার বছরে 1 বিলিয়ন টনের বেশি কার্বন তৈরি করে এই সমুদ্র চলাচলকারী জাহাজ। কিন্তু এবার এখাতে কার্বন নিঃসরণ শূন্য নামিয়ে গ্রিন শিপিং বাস্তবায়নে কর্মকৌশল নির্ধারণ করেছে আন্তর্জাতিক নৌখাতের নিয়ন্ত্রক সংস্থা IMO, যা 3 ধাপে বাস্তবায়ন হবে। এতে 2050 সাল নাগাদ কার্বন নিঃসরণ বন্ধ হবে। চট্টগ্রাম বন্দরও হাঁটছে সে পথে। IMO যেহেতু টার্গেট করছে যে দিস ইজ অ্যাচিভেবল, এই জন্যই কিন্তু আপনার এই যে গ্রিন পোর্ট প্লাস হচ্ছে নেট জিরো ক্যাম্পেইনের যে টোটাল ক্যাম্পেইনটা চলছে, সেটার জন্য আমরাও বাংলাদেশ এটাকে আমরা পার্টিসিপেট করতে পারি। আর একটা জিনিস হচ্ছে, ইউ উইল বি হ্যাপি, সো ফর মাই নলেজ, বাংলাদেশ কিন্তু গ্রিন পোর্ট কনসেপ্ট নিয়ে এবং কার্বন ইমিশন রিডাকশন নিয়ে একটা পলিসি অলরেডি প্রস্তুত করেছে এবং ভেরি সুন
আমার মনে হয় ভেরি সুন ইট উইল বি অ্যাপ্রুভড বাই পার্লামেন্ট। গ্রিন শিপিং বাস্তবায়নে বাংলাদেশকে বন্দরসমূহের আধুনিকায়ন, জাহাজ রপ্তানি ও রিসাইক্লিংয়ের মান বজায় রাখা এবং কম কার্বন নির্গমনকারী জাহাজে বিনিয়োগ নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে এগুচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কার্বন নিঃসরণ আমরা অলমোস্ট জিরো পর্যায়ে নিয়ে আসা, এটা করার জন্য যে সমস্ত কার্যক্রম হাতে নেওয়া দরকার, বিশেষত যে সমস্ত ইকুইপমেন্ট চলবে তাদের ইকুইপমেন্ট থেকে কার্বন নিঃসরণ, যে জাহাজগুলো এখানে আসবে জাহাজগুলো হ্যান্ডলিংয়ের সময় কার্বন নিঃসরণ, বিশেষত এখানে রিনিউয়েবল এনার্জি ইউজ করার মাধ্যমে, এবং ভবিষ্যতে যে জাহাজগুলো তৈরি হবে এই গ্রিন ইনিশিয়েটিভের মাধ্যমে 2050 সালের আইএমওর যে কনভেনশন রয়েছে সেই কনভেনশন অনুযায়ী আমাদেরকে ট্রান্সফরমেশনে যেতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো বন্দরের কাঠামো বদলানো যতটা কঠিন ততটাই ব্যয়বহুল। তাই বন্দরের নতুন টার্মিনালগুলোকে শুরু থেকেই গ্রিন শিপিংয়ের আদলে তৈরি করার পরামর্শ তাদের। নিউ পোর্ট যেগুলো আসছে সেগুলো কিন্তু যারা করবে, যদি ইন্টারন্যাশনাল ফান্ডিং আসে অথবা ইন্টারন্যাশনাল অপারেটররা করে, তারা কিন্তু এই কনসেপ্ট নিয়েই আসবে। কারণ সেটা শুধু আমাদের জন্য না, তাদের দেশের আইনি বাধ্যবাধকতা আছে যে তুমি অন্য জায়গায়, কারণ কার্বন ডাইঅক্সাইড এখানে ইমিট করা সেটা নরওয়ের জন্য ইমিট করা, কারণ এটা সিঙ্গেল ইকোসিস্টেম। গ্রিন যে কোনো কনসেপ্ট কিন্তু কস্টলি। যারা ইন্টারন্যাশনাল অপারেটররা যদি পোর্ট বানাতে আসে তারা কিন্তু গ্রিন পোর্ট কনসেপ্টে এই পোর্টকে বানাবে। বিদেশি জাহাজগুলো থেকে ফি আদায় নিশ্চিত করতে পারলে লক্ষ্য অর্জন সম্ভব, বলছে বন্দর কর্তৃপক্ষ। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে 4টি হলে মহা সমারোহে একযোগে চলছে সিনেমা রকস্টার। সিনেমা দেখে সাকিব ভক্তরা উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানায়। ছবিটি কয়েকবার দেখেছেন বলেও জানান অনেক দর্শক। নতুন লুকে সাকিব অসাধারণ জানিয়ে রকস্টার দেখতে সবাইকে সিনেমা হলে যাওয়ার আহ্বান জানায় তারা। বন্দরনগরীর কাজীর দেউরির সুগন্ধা সিনেমা হল সহ বালি আর্কেডের স্টার সিনেপ্লেক্স, ফিনলে স্কোয়ারের স্টার সিনেপ্লেক্স এবং সিনেমা প্লেসে একসাথে চলছে ছবিটি। প্রতিটি হলের সামনেই সাকিবের নতুন লুকের পোস্টারের সাথে ছবি তুলে স্মৃতি ধরে রাখতে দেখা গেছে তার ভক্তদের। মাদক আসলে ভালোবাসাকে হার মানায়, মা বাবাকে অনেক সময় হার মানায়। মাদক নিয়ন্ত্রণ আমরা চাই। মাদকের ছবিটাও করছে, মোটামুটি ভালো হয়েছে। আমার কাছে বলতে গেলে ভালো লাগছে, বিশেষ করে আমি শাকিব খানের ফ্যান। বসের এই ধরনের পারফরমেন্স দেখে আমি হ্যাপি, আর সাথে গানগুলোও যথেষ্ট ভালো ছিল। শাকিব খানের মুভিটা অলরেডি আমরা 3-4 বার দেখে ফেলছি। আজকে আসছি, ফ্রি আসছি বিদায়, এই জন্য আমরা আসছি যে আপনার 1 কিলোমিটার থেকে। এবারে অন্য এলাকার খবর। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার 2 প্রবাসীর দাফন বাদজোহর নিজ নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে। সকালে তাদের মরদেহ গ্রামে পৌঁছায়। প্রায় 1 মাস পর গতরাতে সরকারি ব্যবস্থাপনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শফিকুল ইসলাম এবং নাহিদুল ইসলামের মরদেহ পৌঁছায়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমানবন্দরেই প্রত্যেকের দাফন বাবদ 35,000 টাকার চেক দেওয়া হয়েছে। উচ্চ শব্দে মোটরবাইক চালানো, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে বরগুনায় বিশেষ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দিনব্যাপী জেলা পুলিশের তত্ত্বাবধানে শহরের বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালায় সদর থানা, ডিবি পুলিশ এবং ট্রাফিক বিভাগ। এই সময় অনেককে সতর্ক করা হয়, পাশাপাশি কয়েকজনকে থানা হেফাজতে নিয়ে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়। এদিকে খুলনা মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে 39 জনকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। নোয়াখালী জেলা শহরের মাইজদিতে অভিযান চালিয়ে বিষাক্ত জেলি মিশ্রিত 142 কেজি চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনায় জড়িত 2 ব্যবসায়ীকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে বাগেরহাটের রামপালে গরুর পচা মাংস বিক্রির অভিযোগে 2 বিক্রেতাকে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ 20,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সিরাজগঞ্জ থেকে ঈশ্বরদী পর্যন্ত রেলপথে মেয়াদ উত্তীর্ণ অর্ধশতাধিক সেতু ও কালভার্ট দিয়ে প্রতিদিন চলাচল করছে প্রায় 40টি ট্রেন। এতে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন ওই রুটে চলাচলকারীরা। সিরাজগঞ্জ রিপোর্টার মাহমুদুল হাসান উজ্জ্বলের প্রতিবেদন। সিরাজগঞ্জ ও পাবনার সীমান্ত এলাকা ভাঙ্গুরায় 24 নম্বর দিলপাশা রেল সেতু। প্রায় 130 বছর আগে ব্রিটিশ আমলে নির্মিত জোড়াতালি দেয়া এ সেতু দিয়েই প্রতিদিন চলাচল করছে যাত্রী ও মালবাহী প্রায় 40টি ট্রেন।
এদিকে 25 নম্বর বাউজান সেতুর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, দেবে গেছে এর বিভিন্ন অংশও, অথচ 4 বছর আগে সংস্কার করা হয় সেতুটি। এভাবে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম থেকে ঈশ্বরদী রেলপথে বড়াল, ঘাটিনা, মোহনপুর সহ 68 রেল সেতু ও কালভার্টেরই মেয়াদ পেরিয়েছে আরও 30 বছর আগে। শুধু তাই নয়, 88 কিলোমিটার রেলপথের বিভিন্ন স্থানে ভেঙে গেছে স্লিপার কিংবা রেলহেড, অকেজো অনেক নাট বল্টুও। এতে ওই রুটে প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন। এইটা না সংস্কার করলে হঠাৎ করে আমাদের এই অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের দেশের জনগণ আমরা সবাই চলাচল করে একটা দুর্ঘটনা ঘটতে পারে। সর্বনিম্ন দিনের ভিতর 25 থেকে 30 খান গাড়ি এই রেলে চলাফেরা করে। মানে কখন পড়ে গেলে মানুষ মরবে আরো বেশি, বুঝছেন। ব্রিজগুলো আছে খুব ঝুঁকিপূর্ণ, এগুলা সারা মেরামত খুবই দরকার। রেলপথের ঝুঁকিপূর্ণ অংশ দিয়ে চলাচলকালে নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রেনের গতি, বলেন স্টেশন ম্যানেজার। তবে পরবর্তীতে ডাবল লাইন ও নতুন সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে, বলেন সংশ্লিষ্ট কর্মকর্তা। লাহিড়ী মোহনপুর থেকে শরৎনগরের মাঝে যে দিলপাশার জায়গাটা আছে 60 কিলোমিটার গতিতে ট্রেন চালাতে হবে, অথচ দেখা যাচ্ছে যে এই ট্রেনগুলো 100 কিলোমিটার গতিতে চলার মতো সক্ষমতা রয়েছে। উত্তরবঙ্গের যে রেল লাইনগুলি আছে ধীরে ধীরে ডবল লাইনে পরিবর্তন করা এবং ঝুঁকিপূর্ণ যে সেতুগুলি আছে চিহ্নিত করে সেটাকে প্রতিস্থাপন করা, তো সেই কাজগুলো আসলে করতে হবে। রেল অনেক কাজ করে, কিন্তু কাজগুলি হলো নতুন যে প্রকল্প সেখানে তাদের আগ্রহটা অনেক বেশি থাকে। যখনই ঝুঁকিপূর্ণ মনে হয় তখনই আমরা এটা মেইনটেনেন্স করি। নতুন সেতুর পরিকল্পনা আছে, এটা অলরেডি একটা আমাদের প্রস্তাবনা আছে আর কি, ইয়াতে আছে, প্ল্যানিং কমিশনে আছে, এটা হয়তো খুব দ্রুতই হয়তো কার্যকর হতে পারে। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের নিরাপদ রেল সেবা নিশ্চিতে পশ্চিমাঞ্চল রেলওয়ের দ্রুত দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় যাত্রীরা। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ। ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার 9.5 ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে খুলনা রাজশাহী রুটে ট্রেন চলাচল। স্টেশন মাস্টার নয়ন হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী ট্রেনটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছলে সকাল 6টার দিকে পেছনের 3টি ট্যাঙ্কারের 9টি চাকা লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহী সহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল। পরে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ পরিচালনা করার পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। অন্যদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে সিলেটগামী একটি ট্রেনের সঙ্গে বালু ভর্তি পিকআপের সংঘর্ষে বন্ধ হয়ে যাওয়া ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ আবারও চালু হয়েছে। ছয় দফা দাবিতে সারা দেশে ইন্টার্ন ডাক্তারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ইন্টার্ন ডাক্তাররা। এ সময় তাদের সাথে অংশ নেয় মেডিকেল কলেজের সব বর্ষের শিক্ষার্থীরা। একই দাবিতে সিলেট, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, নীলফামারী, রাঙামাটি, বগুড়া, দিনাজপুর সহ দেশের সবকটি সরকারি হাসপাতালের ইন্টার্ন ডাক্তাররা পালন করছে কর্মবিরতি। তাদের সাথে একাত্মতা জানিয়ে সব বর্ষের মেডিকেল শিক্ষার্থীরা প্রতিদিন সকাল 11টা থেকে ক্লাস বর্জন করছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের সহযোগিতায় বিশেষ ব্যবস্থায় রোগীদের সেবা চালু রাখা হয়েছে। আমাদের যে ইন্টার্ন চিকিৎসক তাদের সংখ্যা 272 জন, তো প্রায় 300 জনের মতো এই চিকিৎসক যখন একযোগে আকস্মিক কর্মবিরতিতে যাবে, স্বভাবতই এত বড় একটি হাসপাতালের জন্য এটি একটি চ্যালেঞ্জ এবং আমাদের মিড লেভেল ও সিনিয়র চিকিৎসকদের জন্য এটি বাড়তি একটি চাপ। তারপরেও পরিচালক মহোদয়ের নির্দেশনায় আমাদের মিড লেভেলের চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসকরা কিন্তু সর্বাত্মক ওয়ার্ডে এবং অন্যান্য যে জরুরি সেবা রয়েছে, জরুরি বিভাগ, সিসিইউ, আইসিইউ, ডায়ালাইসিস সেন্টার, লেবার ওয়ার্ড, সব জায়গাতেই কিন্তু আমাদের চিকিৎসা সেবা এবং জরুরি অস্ত্রোপচার চালু রয়েছে। যশোর ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। যশোরের মনিরামপুরে ট্রাক চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকালে যশোর সাতক্ষীরা সড়কের চালুকিডাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এদিকে গাইবান্ধার সাদুল্লাপুরের হাজি মাল্টিমিডিয়া কোল্ড স্টোরেজের সামনে কাভার্ড ভ্যানকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাক চালক রফিকের মৃত্যু হয়। অপরদিকে গোবিন্দগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় 11 যাত্রী আহত হয়েছে।
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। সকালে খাবারের প্রলোভন এবং ভয়ভীতি দেখিয়ে স্থানীয় একটি স্কুলের ভেতরে শিশুটিকে নিয়ে যায় আসাদুল। সেখানে তার উপর পাশবিক নির্যাতনের চেষ্টা করা হয়। এ সময় শিশুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে এবং আসাদুলকে গণধোলাই দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং শিশু ও আসাদুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অভিযুক্ত আসাদুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিশ্বকাপ ফুটবলকে স্বাগত জানিয়ে ঝালকাঠিতে স্থানীয় ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক দলের মাঝে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। জেলার কাঠালিয়ার কচুয়া ফেরিঘাট সংলগ্ন মাঠে খেলার উদ্বোধন করেন ইউপি সদস্য HM নাসির উদ্দিন। 70 মিনিটের খেলায় 1-1 গোলে ড্র হয় দুই দলের। ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক সহ শত শত ফুটবল প্রেমী উপভোগ করেন খেলা। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে টাই ব্রেকারে 5-4 গোলে SSC 2025 ফুটবল দলকে হারায় SSC 2026 ফুটবল দল। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড। সন্তোষ জানিয়ে দ্রুত রায় কার্যকর করার দাবি পরিবারের। সীমান্ত দিয়ে গত রাতেও বিএসএফের 22 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ। সতর্ক অবস্থানে বিজিবি। সীমান্তে রাতভর পাহারা স্থানীয়দের। এবং সিরাজগঞ্জ থেকে ঈশ্বরদী পর্যন্ত অর্ধশতাধিক রেল সেতু ও কালভার্ট মেয়াদ উত্তীর্ণ। ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ।